যাই হোক, কি আমরা এমসিকিউ পড়ছিলাম। এমসিকিউ পড়ছিলাম। টপিক ওয়ান সলভ হয়েছে নাকি কিছুই সলভ হয়নি? দাঁড়াও, কিসের জল? স্থির তড়িৎ কাকে বলে? এতক্ষণ করছো কি? চার্জ কাকে বলে? তীব্রতা কি? পাঁচশো জন, দাঁড়াও। মানে এটা কি, মানে ক্লাসের ক্লাসের শুরুর আগে জিজ্ঞেস করছি তোমারে? তাই তুমি ক্লাস শুরু হয়ে গেছে, তুমি ক্লাসে রিভিশন করে আসো নাই কেন? বলো, চার্জ কাকে বলে? চার্জের কোয়ান্টায়ন কি? তীব্রতা কি? তড়িৎ তীব্রতা। হুম। বলো, কি জিজ্ঞেস করছি এটা বলো। বলছো, বলছো তুমি, ধরো। তড়িৎ বিভব। পাশের জন, দাঁড়াও। তড়িৎ বিভব। কি পার্থক্য?
হুম। কি পার্থক্য? যে কোনো চার্জ। বিভবের একক কি? 100 ভোল্ট বলতে কি বুঝো? পৃথিবীর বিভব শূন্য কেন? বিভব কাকে বলে? সমবিভব কি বলে? ধারক কাকে বলে? ধারক। যোগের সঙ্গে ক্লাসের পড়া না, এই ক্লাসের পড়া। ধারক ধারকত্ব তো জিজ্ঞেস। কোন চার্জের ফ্যারাডে কি? দর্শন। ধারকত্ব কাকে বলে? কোনো বস্তুর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে চার্জের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর ধারকত্ব। ফ্যারাডে কি? কোনো বস্তু 1 ভোল্ট বিভব বাড়াতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তখন তাকে ওই বস্তুর ধারকত্বকে ফ্যারাডে বলে। বিভব পার্থক্য দিয়ে ভোল্টের সংজ্ঞা দাও। আবার বলো। যে কোনো চার্জ। বারবার চার্জ চার্জ বলতেছো কেন? বসো। তুমি ধরো। বিভব কাকে বলে? কাজ করতে হয় তাকে বিভব কাকে বলে?
তিন হতে এক কিন্তু কি বলো নাই? বলতে হবে না? তড়িৎ প্রবলের একক কি? কেন? অনলাইনে করো নাই কেন? এখন সুস্থ? পুরোপুরি না? বসো। তুমি দাঁড়াও। 100 ভোল্ট বলতে কি বোঝায়? ভোল্ট কাকে বলে? দাঁড়াও সাদিয়া, বলো বিভব কাকে বলে? ভোল্ট কাকে বলে? বস। বিভব কাকে বলে? পৃথিবীর বিভব শূন্য কেন? বিভবের একক কি? পিছনেরটা দাঁড়াও। ওই পিছনেরটা। বিভব কাকে বলে? কেন? লাইবা বলো, পৃথিবীর বিভব শূন্য কেন? কেন? কি বুঝতে পারতেছ না? পৃথিবীর বিভব শূন্য কেন এটা বুঝতে পারতেছ না? বিভব কাকে বলে? বসো। পড়ো না কেন তোমরা? যারা দাঁড়ায় আছো তাদের বলতেছি, তোমরা পড়ো না কেন? হুম? পড়ো না কেন? তুমি পড়ো নাই কেন? তুমি পড়ো নাই কেন? তুমি পড়ো নাই কেন? কারণ কে রিভিশনকে আমি দিয়ে দিব? বলো। রিভিশনকে আমি দিয়ে দিব, তাহলে আমি দেই রিভিশন, তোমরা বসে থাকো। তোমার যদি মনে হয় রিভিশন আমি দিয়ে দিব, তাহলে কি তুমি কি বেকুবের স্বর্গে আছো না? লেখো ধারক। দুটি পরিবাহকের মাঝে অন্তরক পদার্থ রেখে চার্জ সঞ্চয় করে রাখার, বসো,
দুটি পরিবাহকের মাঝে অন্তরক পদার্থ রেখে চার্জ সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে দুটি পরিবাহকের মাঝে অন্তরক পদার্থ রেখে চার্জ সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। দেখো বাচ্চারা, এটা হচ্ছে একটা পরিবাহক, এটা আরেকটা পরিবাহক। এই পরিবাহক দুইটার মাঝখানে আমি একটা অন্তরক পদার্থ রেখেছি। অন্তরক পদার্থ রাখলে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এখন এটাকে যদি আমি ব্যাটারির পজিটিভের সাথে যুক্ত করি আর এটাকে যদি ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত করি, তাহলে এখানে পজিটিভ চার্জ জমা হবে, এখানে অটোমেটিক নেগেটিভ চার্জ জমা হবে। নিয়ম হচ্ছে পরিবাহকের পজিটিভ প্রান্তে যতটুকু পজিটিভ জমা হয়, নেগেটিভ প্রান্তে অটোমেটিক ততটুকু নেগেটিভ জমা হয়। পজিটিভ প্রান্তে যতটুকু পজিটিভ জমা হয়, নেগেটিভ প্রান্তে অটোমেটিক ততগুলো নেগেটিভ চার্জ জমা হয়। এখন আমাকে যদি বলে যে এই বস্তুটাকে এই ব্যাটারির সংযোগ থেকে মুক্ত করব, তাহলে ব্যাটারির সংযোগ থেকে এই বস্তুটাকে আমি যদি মুক্ত করি, তাহলে এইখানে একটা পাত আছে, এইখানে একটা পাত আছে, মাঝখানে অন্তরক পদার্থের একটা অংশ আছে। এখন আমি যখন কি করলাম বলতো, দুইটা পাতকে পজিটিভ নেগেটিভ সংযোগ থেকে আলাদা করলাম, তখন এখানে প্লাস জমা হয়ে আছে, এখানে কি জমা হয়ে আছে, মাইনাস জমা হয়ে আছে। এখন আমি যদি কি করি বলতো, এটার ভিতরে একটা বাইরে থেকে লাইট সংযোগ করে দেই, তাহলে এই বাতিটা জ্বলে উঠলো না? বাতিটা কি করছে, জ্বলে উঠছে। তখন এটার নাম দিছি আমরা কি বলতো, ধারক। তার মানে দুটি অন্তরক পদার্থের মাঝখানে কি রেখে, সরি, দুইটা পরিবাহকের মাঝখানে একটা কি রেখে, অন্তরক পদার্থ লেখে, ইনসুলেটরের আবরণ লেখে, অন্তরক পদার্থ রেখে চার্জ স্টোর করে রাখছি। এই যে একটা যান্ত্রিক কৌশল, এই কৌশলটার নামই কি বলতো, ধারক। তো ধারক হচ্ছে একটা কি কৌশল, কথা বলে, একটা কি কৌশল, যান্ত্রিক কৌশল। ধারক হচ্ছে একটা কি কৌশল, যান্ত্রিক কৌশল। কথা বুঝছো না বুঝো না? বুঝছো? চিত্রটা আঁকো। এগুলো আরো জিগজ্যাগ করো, এগুলো মাঝখানে কিছু দাও, সরাও। দেখো এটা প্রতিবারই ভুল করো, দেখো এটা ডি দিয়ে, ক্যাপিটাল ডি, প্রত্যেকবারই এটা ভুল করো। এটা এরকম হয়, চারটে পাঁচটা দাও, চারটে দাও। তখন বিজ্ঞানীর নাম দাও, বিজ্ঞানী কে কি করছে।
ধারক নামে এটারে তোমরা না চিনলেও ক্যাপাসিটর নামে সবাই চিনো। ক্যাপাসিটরকে যদি বর্তনীতে দেখাই, বর্তনীতে দেখাইলে এভাবে দেখায় আর কি। এটা সি ক্যাপাসিটর। এই যে প্লাস মাইনাস এটা হচ্ছে ই, এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির একটা বড় একটা ছোট, আর ক্যাপাসিটরের দুইটাই কি বলতো সমান, তাহলে এটাই ধারক। একটু দেখো তো পরে লেখো। ধারকে আমরা সঞ্চিত শক্তি কি শিখেছি বলতো? ধারক কি সঞ্চিত শক্তি কি? চার্জ দিয়ে সঞ্চিত শক্তি জমা করে রাখে। তাহলে কি ধারকের সঞ্চিত শক্তির মানটা কত হবে? ধারকের সঞ্চিত শক্তি বা কৃত কাজটা কত হবে? ধারকের উপর কৃত কাজটা কত হবে? আমরা হিসাব করে দেখছি ধারকের সঞ্চিত শক্তি অথবা কৃত কাজ হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এটা কোত্থেকে আসছে আপাতত বোঝানোর সুযোগ নাই, বড় ক্লাসে উঠলে, ইন্টারমিডিয়েট উঠলে আমরা দেখিয়ে দিব। আবার সি ইকুয়াল টু তোমাদেরকে কি শিখেছি? ইউ বাই ভি। তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ বা ইউ ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? হাফ কিউ বাই ভি গুণন ভি স্কোয়ার। তাহলে একটা ভি কেটে দিলাম, তাহলে হাফ কিউ ভি নিলাম। তারপরে আবার চিন্তা করো, এখানেও বি আছে এখানেও বি আছে, এখান থেকে যদি বি এর মান বের করো কিউ বাই সি, তাহলে হাফ কিউ, বি এর মান বের করলে কিউ বাই সি, তাহলে কিউ কিউ গুণ করলে কত? কিউ স্কোয়ার বাই সি। তাহলে ধারকের কৃত কাজ বা সঞ্চিত শক্তি যদি ইউ হয় বা ডাব্লিউ হয়, সেটা সমান কি লিখতে পারি বলতো? হাফ সিভি স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ অফ কিউ ভি। একটু খেয়াল করে দেখো বাচ্চারা, নর্মালি যদি আমরা তোমাদেরকে চিন্তা করাইতাম, নর্মালি যদি আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করাইতাম যে একটা ধারকে, নর্মালি যদি আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করাইতাম যে একটা ধারকে কি থাকে বলতো? সঞ্চিত শক্তি থাকে, তাহলে সেই মানটা হাফ অফ কিউবি হইল। কিন্তু যদি কোনো ধারক না বইলা, কোনো ধারক না বইলা যদি আমরা কি বলতাম বলতো? একটা তড়িৎ ক্ষেত্র বলতাম। যদি কোনো ধারক না বইলে আমরা একটা তড়িৎ ক্ষেত্র বলতাম, ছোটকালে শিখাইছিলাম বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, মনে আছে তোমাদের? তাহলে তখন ডাব্লিউ ইকুয়াল টু কত? বি কিউ। একটু খেয়াল করে দেখো বাচ্চারা, এখানে ডাব্লিউ ইকুয়াল টু আসছে কি? বি কিউ। আর ওইখানে ডাব্লিউ ইকুয়াল টু কি আসছে দেখো তো? হাফ অফ বি কিউ। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? তোমার লিখতে বলছে বাবা, পরের দিক তাকাও। একটা হচ্ছে হাফ অফ বি কিউ, আরেকটা হচ্ছে বি কিউ। এটা হচ্ছে ধারক বললে মনে রাখবা। যদি কোনো কারণে ধারক বলে, তাহলে এই যে দেখছো সূত্রের মধ্যে ভি কিউ এর আগে কি হয়েছে? হাফ হয়েছে। ধারক না বলে যদি তড়িৎ ক্ষেত্র বলে, তখন ডাব্লিউ ইকুয়াল টু কি হবে বলতো? হাফ হবে না, ভি কিউ হবে। কি হবে? বুঝছি না, বুঝিনি। উঠে
আগাই। বর্তনী, বর্তনী হচ্ছে তড়িৎ যেখানে প্রবাহিত হয় সেটার নাম বর্তনী। তার ঠিক না, পুরো অ্যারেঞ্জমেন্টটা বর্তনী। তার ব্যাটারি কোষ সব মিলে। আচ্ছা একটু বোর্ডের দিক তাকাও, হয়েছে এটা? এখনো হয় নাই? কি বলে? অন্তরক মানে যার মধ্য দিয়ে তড়িৎ যেতে পারবে না। দেখো, এর মাঝখানে এখানে পজিটিভ এসে জমা হয়েছে, কিন্তু এখান দিয়ে কি তড়িৎ যেতে পারতেছে? এখানে পজিটিভ গুলি জমা হইতেছে, যদি এখানে বায়ু থাকতো অনেক সময় কিন্তু বায়ুর মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হয়। যখন বজ্রপাত হয় তখন বায়ুর মধ্য দিয়েও তড়িৎ যায়। সেক্ষেত্রে এখান দিয়ে যদি অনেক বেশি চার্জ জমা হইতো তাহলে এখান দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়ে যেতে পারতো। সেজন্য মাঝখানে আমি ব্যারিয়ার তৈরি করে কোনো ফেল্ট বা তুলা বা অভ্র অন্তরক পদার্থ দিয়ে আটকায় রাখি, যাতে তড়িৎ প্রবাহিত হইতে না পারে। নর্মাল বস্তুর তুলনায় ধারকটা আমার খুব বেশি পছন্দ, কেন জানো? বস্তুর ক্ষেত্রে মনে করো একটা গোলক নিলাম, একটা ফুটবল নিলাম, এই ফুটবলের মধ্যে আমি 10 কুলম চার্জ দিলাম, এটার ভোল্টেজ 10 কুলম্বের জন্যই বাড়বে। শুনতে সবার কথা, একটা ফুটবল নিয়ে তার মধ্যে 10 কুলম চার্জ দিলাম, ভোল্টেজ কতর জন্য বাড়বে? 10 কুলম্বের জন্যই বাড়বে। কিন্তু ধারকের বিষয়টা একটু মজার। ধারকের ক্ষেত্রে কি হয় জানো? তুমি পজিটিভ চার্জে, সরি পজিটিভ পাতের মধ্যে যেই পরিমাণ চার্জ দিবা, নেগেটিভ পাতের মধ্যে অটোমেটিক তার বিপরীত চার্জ ইনডিউসড হয়ে যাবে। তার মানে পজিটিভ পাতের কি 10 কুলম দিলা, নেগেটিভ পাতে অটোমেটিক -10 কুলম ইনডিউসড হবে। এটাই তার বৈশিষ্ট্য, সে যেমনে পারে এটা করবে। তার মানে তুমি ধারকের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে চিন্তা করো, 10 কুলম দিলে ভোল্টেজ বাড়ছে 10 কুলম্বের জন্য, কিন্তু ধারকের ক্ষেত্রে 10 কুলম দিলে পজিটিভের ভোল্টেজ বাড়ছে কত? 10। আর নেগেটিভ কি ভোল্টেজ কমে গেছে আবার 10। তাহলে ডিফারেন্স কত হয়ে গেছে? 20। বুঝো না, বুঝো না। নর্মাল বস্তুর ক্ষেত্রে পজিটিভের জন্য খালি বিভব বাড়ছে, নেগেটিভের জন্য আর কমে নাই। কিন্তু ধারকের ক্ষেত্রে কি পজিটিভেরটা বাড়ছে আর নেগেটিভেরটা কি কমছে, বলে ডিফারেন্সটা কি দ্বিগুণ হয়ে গেছে না? ফলে নর্মাল বস্তুর তুলনায় যদি ধারকের চার্জ দাও তাহলে ভোল্টেজ বেশি কি হয়, ডিফারেন্স হয়, ফলে কাজ বা শক্তি বেশি সঞ্চিত হইতে পারে। নর্মাল বস্তুর মধ্যেও চার্জ দিলে শক্তি সঞ্চয় হয়, কিন্তু সেটা ধারকের মতো হয় না। কথা বুঝছেন না বোধ? এই ধারকের কাজটা কি? তোমরা ফ্যানের মধ্যে ক্যাপাসিটর দেখো না? শুনছো না যে ফ্যানের ক্যাপাসিটর থাকে? মাঝে মধ্যে ফ্যান আসতে গুলে বলে ক্যাপাসিটর কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, শুনছো না? এটা কিভাবে হয় বলো? কেন হয়? কারণ যখন ক্যাপাসিটরের মধ্যে কনসেপ্টটা কি, যখন ফ্যান চলে, ফ্যান আসলে কি দিয়ে চলে বলতে পারো আমাকে? ফ্যান আসলে এসি তড়িৎ দিয়ে চলে, এই যে এই তড়িৎটা দিয়ে, এটার নাম হচ্ছে এসি তড়িৎ। ফ্যান আসলে এসি তড়িৎ দিয়ে চলে। কথা বলতেছেন কেন? ফ্যান আসলে কি দিয়ে চলে বলতো? এসি তড়িৎ দিয়ে চলে। তাহলে এই যে এসি তড়িতের কনসেপ্টটা কি দেখো, এখানে তড়িৎ পাইছি, এখানে কি তড়িৎ পাইছি, এখানে আবার তড়িৎ পাই।
যে তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে কি সমান বাচ্চারা, তড়িৎ প্রাবল্য একই থাকে, তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলে। দেখো বাচ্চারা, এটা হচ্ছে আমার একটা চার্জিত বল। এখানে প্লাস প্লাস চার্জের একটা বল আছে মনে করো। এই লাল গোল্লাটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে চার্জের ক্ষেত্র, আর লাল চার্জটা হচ্ছে একটা তড়িৎ কি ক্ষেত্র, মানে এটার বাইরে এটা তড়িৎ।
কোন গোলকের, কোন চার্জিত গোলকের বা কোন গোলকের কোথায় রাখলে বলতো, পৃষ্ঠে চার্জ রাখলে কি হবে বলতো, তা কিভাবে ছড়িয়ে পড়বে, সুষম ভাবে ছড়িয়ে পড়বে এবং মনে হবে কোথায় আছে, কেন্দ্রের মধ্যে আছে নাকি? বুঝছি না বুঝি নাই, বুঝছি না বুঝি নাই। তারপর লেখো, আরেকটা নোট লেখো। চার্জিত গোলকের পৃষ্ঠ সুষম তড়িৎ ক্ষেত্র হয়। এবং গোলকের ভিতরের কোন বিন্দুতে কোনো প্রাবল্য থাকে না। ব্র্যাকেটে লিখে রাখো E = 0। E0, E = 0। ওকে, কোনো ইস্যু? ইস্যু নাই, বুঝছি। তারপরে হেডিং দাও সমবিভব তল। সমবিভব তল, এই চিত্র আঁকার কিছু নাই, এটা তুমি বোঝার জন্য আর কি আঁকছি। সঞ্জিদা, সমবিভব তল নাম শুনেই বুঝতে পারতেছো কি সমান, বিভব সমান, তার মানে কোনো বিভব পার্থক্য, এটা লেখো, যে তলের সকল বিন্দুতে বিভব সমান। যে তলের সকল বিন্দুতে বিভব সমান, অর্থাৎ বিভব পার্থক্য শূন্য, তাকে কি বলতে বাচ্চারা, সমবিভব তল বলে। সমবিভব তল বলে, এটা একটা কোটি টাকার কনসেপ্ট, আমি চেষ্টা করি তোমাদের বোঝানো যায় কিনা। মনে করো এই হচ্ছে আমার সেই ফুটবল, যদিও বলতেছি ফুটবল কিন্তু জিনিসটা তো আসলে ফুটবল হয় না ওই রকম, কারণ ফুটবল তো প্লাস্টিক। ফুটবল কি বলতো, প্লাস্টিক। প্লাস্টিক কি ওইভাবে কখনো, আচ্ছা সরি, কি বলছিলাম বলো। আসলে এটা ফুটবল না, এটা একটা, এটার বলে পিচ বল, একটা পরিবাহী বল, মানে স্টিলের একটা শোলা বলে, ঠিক আছে, মানে হালকা অনেক পাতলা বল হয়, এই বলটা ঘষা দিলেই চার্জ হয়ে যায়। বুঝছো না বুঝছো? আচ্ছা যাই হোক, ওর দিকে না যাই, মনে করো ফুটবল, তোমরা তো ফুটবল চিনো, মনে করো ফুটবল, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চাইতেছি। এই ফুটবলের ভিতর চার্জ আছে, চার্জ কি ভিতরে আছে, পৃষ্ঠে আছে, মনে হবে কোথায়, কেন্দ্রের মধ্যে আছে। আচ্ছা, ধরে নাও কেন্দ্রেই আছে। মজার বিষয় আসো, তাহলে এইখানে কিছু চার্জ দিছি, এটা হচ্ছে আমার সেই ফুটবলটা, এই ফুটবলের কেন্দ্রে চার্জ আছে, এটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র, এর বাইরের যে কোনো বিন্দু।
তোমাদেরকে খুব সুন্দর করে শিখাইছি, দুইটা বিন্দু, একটা এ বিন্দু আর একটা কি, বাইরে থেকে একটা চার্জ এতে আনছি, বাইরে থেকে চার্জ কোথায় আনছি, বিতে আনছি। ফলে এই বি আর এর বিভব জীবনও সেম হবে, কারণ দুইটা আলাদা পয়েন্ট, কেন্দ্র থেকে দূরত্ব আলাদা আলাদা। আর কোনো কথা আছে? আসো। তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব দুইটা কি আলাদা, মনে করলো এটা R1, এটা কত R2, আলাদা, বিভব আলাদা। কিন্তু অসীম থেকে আইনা যদি কোথায় বসাই বলো, কোথায় বসাই বলো, পৃষ্ঠে, এটা মনে করলো সি বিন্দু, অসীম থেকে আইনা ডি বিন্দুতে বসাই, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব সেম না, তার মানে আন্দার বাই কানাও জানে বিসি আর ভিডি অবশ্যই কি হবে, সেম হবে, কারণ প্রত্যেকটা বিন্দুর বিভব হচ্ছে ভি এ কিউ বাই কত আর। এতটুকু ক্লিয়ার? এইখানে মূল কথা শুরু। আমি তোমাদেরকে বলছিলাম যে গোলকের ভিতরে ঢুকলে প্রাবল্য শূন্য। কেন? বল নাই, বল না থাকলে প্রাবল্য নাই। খুব মনোযোগ দাও, যেই আমি একটা চার্জ নিয়ে এটার ভিতরে ছিলাম না, এই পর্যন্ত আসছি, কোনো কাজ হয়েছে? যেই ভিতরে ঢুকছি, যদি আমারটা পজিটিভ চার্জ হয়, এটাও কি চার্জ, পজিটিভ চার্জ, কি শুরু করছে, বিকর্ষণ শুরু করছে, কিন্তু আমি তো নাসর বান্দা, আমি আগাইতে গেছি। ফলে এই বিকর্ষণের বিরুদ্ধে কাজ করতে করতে পৃষ্ঠে আসছি, কাজ করতে করতে কোথায় আসছি। এখন যেই আমি গোলকের ভিতরে ঢুকবো, সে কোনো বিকর্ষণ আছে, তার মানে কাজ করতে হবে। এতক্ষণ তো কাজ করতে হয়েছে, যেই গোলকের ভিতরে ঢুকছি, বিকর্ষণ আছে, কাজ করতে হবে, কাজ করতে হবে। কারণ ভিতরে কোন বিন্দুর বিভব কত, বিভব কত, মূল বেজাল এই জায়গায়। বিষয়টা বুঝার চেষ্টা করো। বিষয়টা হচ্ছে যখন ভিতরে গিয়া কোন বিন্দুতে বসলাম আমি, দেখি কোন বল কাজ করে না, বল নাই মানে প্রাবল্য নাই। কিন্তু মজার বিষয় কি জানো, বিভব মানে কিন্তু ভিতরে ঢুকার সময় কাজ না। বিভব কি, আমি যদি এই বি বিন্দুর বিভব চাই, এর মানে কি, অসীম থেকে আইনা বিতে বসাইতে হবে। অসীম থেকে কি, এখন ভিতরের কোন একটা বিন্দু যদি বাচ্চারা চিন্তা করো, যে ভিতরের কোন একটা বিন্দু, মনে করো এই বিন্দুটা হচ্ছে এফ বিন্দু, আমি যদি অসীম থেকে এফ বিন্দুর কাছে যাইতে হয়, তাইলে এই যে পৃষ্ঠ পর্যন্ত গেলাম, ততক্ষণ কি কোনো কাজ করতে হয়েছে কি হয়নি, বুঝা বলেন, হয়েছে কি হয় নাই? কিন্তু যেই ভিতরে ঢুকলাম, তাহলে আমার বিভবের সংজ্ঞা কি, এই পৃষ্ঠ থেকে ভিতরে ঢুকার সময়টা, অসীম থেকে আইনা বসানোরটা। তার মানে অসীম থেকে তো এই পর্যন্ত কাজ হয়েছে, যেই ভিতরে ঢুকছি কাজ হয় নাই, তার মানে পৃষ্ঠ থেকে এফ বিন্দু পর্যন্ত কাজ নাই, কিন্তু অসীম থেকে তো আছে। বুঝছেন না? বুঝেন? তার মানে এই এফ বিন্দুর বল কত, শূন্য, প্রাবল্য কত, শূন্য, কিন্তু বিভব কিন্তু জিরো না। কারণ বিভব কিন্তু ওই বিন্দুতে পৃষ্ঠ থেকে আসতে কাজ না, বিভবের শর্ত কি, অসীম থেকে ওই বিন্দু পর্যন্ত আসা পর্যন্ত। তার মানে এক বিন্দুর বিভব আছে না নাই, আছে, কিন্তু সেটা পৃষ্ঠের সমান। কারণ পৃষ্ঠ থেকে ভিতরে ঢুকতে কাজ করতে হয় নাই, কারণ কি, অসীম থেকে চার্জ পৃষ্ঠে রাখা যেই কথা, ভিতরে রাখা। কারণ পৃষ্ঠের ভিতরে ঢুকলে আর কোনো বল, আমি এতক্ষণ যে কাজ করছি কার জন্য করছি, বলের জন্যই তো করছি। যে বল নাই তাহলে কোনো কাজ নাই। কিন্তু বিভবের সংজ্ঞা কিন্তু কি, পৃষ্ঠ থেকে যাওয়া না, কোত্থেকে যাওয়া। তার মানে এই এক বিন্দুতে যে আমি পৌঁছাইছি, কোত্থেকে পৌঁছাবো, অসীম থেকে পৃষ্ঠ পর্যন্ত আসতে কাজ করতে হয়নি, কিন্তু ভিতরে ঢুকতে কোনো কাজ না। বুঝেন কথা, বুঝেন না বুঝেন, একটা গ্রাফ আঁকলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে। এটা কি, ধরেন আমার কাছে একটা গ্রাফ আঁকতে চাই আমি, এই অক্ষ বরাবর ভোল্টেজ দিলাম, এই অক্ষ বরাবর কেন্দ্র থেকে দূরত্ব দিলাম, কি দিয়েছি, কেন্দ্র থেকে দূরত্ব। কার কেন্দ্র, কথা বলেন, কথা বলেন, গোলকের কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে খুব মনোযোগ দেন, গোলকের কেন্দ্রের মধ্যে কোনো দূরত্ব আছে, এটা কেন্দ্র থেকে দূরত্ব না। তাহলে যখন গোলকের কেন্দ্রের হিসাব করব, তখন কি কোনো দূরত্ব আছে, বুঝা বলেন, কোনো দূরত্ব আছে, কিন্তু বিভব আছে, আছে না নাই? তার মানে এই বিন্দুটা তো 0 0 ছিল, রাইট? কিন্তু এখানে দূরত্ব 0 হইলেও বিভব কি 0 না, বিভব আছে, এটা বুঝেন তো। বিভবটা কত মনে করেন এটা, তার মানে বিন্দুটা 0 0 থেকে শুরু হবে, 0 একটা মান থেকে শুরু হবে। মজার বিষয়, এই কেন্দ্র থেকে যখন পৃষ্ঠ পর্যন্ত আসবো, ততক্ষণ
কোনো বিভব চেঞ্জ হবে, কোনো বিভব পরিবর্তন হবে, কোনো বিভব থাকবে, বিভব থাকবে কিন্তু কোনো পরিবর্তন, কথা বুঝছেন না বুঝেন? তাহলে যদি মনে করি আমার কাছে যে গোলকটা আছে, আমার কাছে যে গোলকটা আছে যদি মনে করি সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে এই কেন্দ্র থেকে শুরু করে পৃষ্ঠ পর্যন্ত বিভব কি সমান? বিভব আছে না নাই? আছে না নাই? তার মানে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব এক। এরপরে কেন্দ্র থেকে যখন বাইরে আসবো তখন কি হবে? বিভবের সাথে সম্পর্ক কি? কে কিউ বাই কত আর, তার মানে বি এর সাথে আটটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? নূর স্যার কত সুন্দর শিখেছিল ব্যস্তানুপাতিক গ্রাফ, এরূপ ছোটকালে মনে আছে? গতির মধ্যে শিখেছিলাম ব্যস্তানুপাতিক গ্রাফটা এমন। বুঝে আসে না? আসে না। তার মানে এই যে বিন্দুটা দেখাইতেছি এটা কোনটা? আর ব্যাসার্ধ পর্যন্ত পৃষ্ঠ, এই বিন্দুটা হচ্ছে কি বলতো? গোলকের কি পৃষ্ঠ। এই গোলকের পৃষ্ঠ পর্যন্ত বিভব কি একই। তার মানে এই যে দেখেন কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত কোন বিভব পার্থক্য আছে? কোন বিভব আছে? কোন বিভব আছে? বিভব পার্থক্য নাই, তার মানে বিভব সমান। তার মানে এই গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সমবিভক্ত। প্রাবল্যের ক্ষেত্রে কিন্তু শুধু পৃষ্ঠটা ছিল সুষমোত্তরিত ক্ষেত্র, কারণ ভিতরে তো প্রাবল্যই নেই। কিন্তু বিভবের ক্ষেত্রে কোনটা? পৃষ্ঠটা না কেন্দ্র থেকে পৃষ্ঠটা? বুঝে আসছে না? বুঝছি না বুঝিনি? সেই ক্ষেত্রে আমরা একটা বিখ্যাত কনসেপ্ট তোমাদেরকে শিখাইতে চাই বাচ্চারা। মনে করো আমার কাছে একটা গোলক আছে, সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 100 সেন্টিমিটার। খুব মনোযোগ, এই গোলকের ব্যাসার্ধ কত মনে করো আর কি 100 সেন্টিমিটার। আমার মনের একটা ইচ্ছা, আমি এই গোলকের কেন্দ্রে বিভব চাই। তাহলে কেন্দ্রের দূরত্ব কি? 0। বুঝি না বুঝি না? এই গোলকের কেন্দ্র থেকে মানে ভিতরে, গোলকের কেন্দ্রে বিভব চাই, আর এর মান 0। গোলকের কি চাই বলতো? ভিতরে বিভব চাই, তার মানে আর মান লেস দেন আর। বুঝি না বুঝি না? গোলকের পৃষ্ঠে বিভব চাই, আর এর মান আর। গোলকের বাইরে বিভব চাই, আর ইজ গ্রেটার দেন কত? 8। অসীমে বিভব চাই। গোলক থেকে অসীমে আর ইনফিনিটি। বুঝি না বুঝি না? বুঝছি না বুঝি না? একটু খেয়াল করেন বাচ্চারা, এই তিনটা সূত্রই হচ্ছে কে কিউ বাই ক্যাপিটাল আর। অবশ্যই, কেন বুঝাবো না? গোলকের কেন্দ্রে কেন্দ্রে দূরত্ব কত? 0। কেন্দ্র থেকে মানে ভিতরে বুঝাইছি কি কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কি? এটাও হইতে পারে, এইটাও হইতে পারে, কিন্তু সেটা কার থেকে কম? মনে করো একটা দূরত্ব বলছি 0 সেন্টিমিটার, আরেকটা বলছি 20 সেন্টিমিটার, আরেকটা বলছি 30 সেন্টিমিটার, আরেকটা বলছি 60 সেন্টিমিটার। এই সব দূরত্ব কি ভিতরে না? এই সবার জন্য যদি বিভব বের করতে চাই সূত্র হচ্ছে কে কিউ বাই 100। কারণ বলছে ভিতরে, বের করছি পৃষ্ঠেরটা। বলছে কি ভিতরে, বের করছি কারটা? বুঝছেন না বুঝেন? বলছে 20 সেন্টিমিটার দূরে, কিন্তু বের করছি কি 100 সেন্টিমিটার দূরেরটা। বলছে 60 সেন্টিমিটার দূরে, বের করছি কি 100 সেন্টিমিটার দূরেরটা। কেন? কারণ কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সব জায়গার বিভব কি পৃষ্ঠের বিভবের সমান। বুঝে আসছে না? বসে না এখনো বুঝেন নাই? আচ্ছা, এখন যখন বলছে বাইরে, মনে করেন আমাকে বলছে 200 সেন্টিমিটার দূরে, তাহলে কি ভিতরে না বাইরে? বাইরে বললে যেই দূরত্ব বলবে সেই দূরত্বই বসাবো। তার মানে যদি বলে কেউ 200 সেন্টিমিটার, তাহলে বি এর সূত্র কি কে কিউ বাই কত 200। যদি বলে 150 সেন্টিমিটার, তাহলে সূত্র কি কে কিউ বাই কত 150। বুঝছেন না বুঝেন? আর যদি বলে অসীমে, তাহলে বিভব কত বলে কে কিউ বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, মানে কি অসীমে তো কোনো বিভব নেই। বুঝছেন না বুঝেন? এই কয়টা ক্লিয়ার হয়েছে? বুঝছেন নি? তার মানে গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সব জায়গায় বিভব কি সমান।
কারণ কাজ সমান করতে হবে, কোনো বিভবের পার্থক্য নাই। বুঝছেন না বলে একটা নোট লিখে রাখেন। কোন চার্জিত গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সকল বিন্দুতে বিভব সমান। অর্থাৎ বিভব পার্থক্য শূন্য। লিখছো না লিখো নাই? লিখছো? সুন্দর করে চিত্রটা উঠাও, গ্রাফটা উঠাও। কোটি টাকার কনসেপ্ট। 99% স্টুডেন্ট এটা বুঝবেই না। তুমি চাইলে বুঝাই দিতে পারো। ভিতরে কি প্রাবল্য আছে? আছে, ক্ষেত্রের ভিতরে আছে, গোলকের ভিতরে নাই। কিসের ভিতরে তো বলি নাই। গোলকের পৃষ্ঠে কি প্রাবল্য আছে? আছে। ভিতরে প্রাবল্য নাই, কিন্তু ভিতরে কি আছে? বিভব আছে, বিভব পার্থক্য নেই। কোনটা বলতে হবে না, ওটাও। এতক্ষণ কি বুঝাইলাম কদি? জীবনটা বেদনা। আগাই। বলতে হবে স্যার সেন্টিমিটারে মান বসাইছেন কেন? বুঝানোর জন্য লিখছেন।
অবশ্যই কি করবা, মিটারে নিয়ে যাবো। কে তো চিনোই, তার ধ্রুবক, কুলম্বের ধ্রুবক 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আবার বলো। কি কয় আমি তো বুঝি টুঝি না কিছু। ভিতরের চার্জ আর বাইরের চার্জ কি হবে? কে করছে তোমার তৈরি ভিতরে, বলো খাইছো টাইছো না কিছু? ধর্মিয়া বলছি গোলকের ভিতরে। তো তড়িৎ ক্ষেত্র বলো কেন? গোলক আর তড়িৎ ক্ষেত্র কি এক? পৃষ্ঠ থেকে ভিতরে আনবো থেকে বল কাজ করবে না, বিষয়টা এরকম। ভিতরে গেলে বল কাজ করবে। মানে কারণ কি, এটা তো এক কথায় বোঝানো গেলে বুঝাই দিতাম। আমরা বলরেখা শিখবো, তখন বুঝাবো না। বলরেখা বলতে একটা কনসেপ্ট আছে। হয়েছি? আগাই, আগাও, কোথায় ছিলাম বলো। ডান এটা, বুঝছো? কোনো প্রবলেম আছে? বুঝছো? আমি যদি অঙ্ক করার সময় আবার শিখাইবা না, স্যার 80 সেন্টিমিটার বলছে আপনি 100 সেন্টিমিটার দিয়ে অঙ্ক করেন কেন? তখন কিন্তু আর প্রশ্ন করলে দিব হয়, মাইর হবে তখন খালি। মাইরের উপর কোনো ওষুধ নাই। কত নাম্বার ছিলাম বলো, কথা বলো, কত নাম্বার ছিলাম? ও হ্যাঁ, বের করে এমসিকিউ 1 থেকে 10। টপিক 1 এর 1 থেকে 10। বাচ্চারা প্যাচ লাগাইবা না, গোলক আর তড়িৎ ক্ষেত্র কিন্তু এক না। ফুটবলটা হচ্ছে গোলক, আর ফুটবলের বাইরে অসীম পর্যন্ত তড়িৎ ক্ষেত্র আছে। বলো তারপর, 3-এর আগে বলো, 3-এর আলো আগে বলো। জেনে রাখো আপাতত, রোধক কি করে বলতো? বর্তনীর তড়িতের মান নির্ণয় করে, কিন্তু কেন নির্ণয় করে এটা পরে মানে সামনের চ্যাপ্টারে গিয়ে পড়বো, এটা এই চ্যাপ্টারের না। এটা কিছু কিছু ভুলে সামনের চ্যাপ্টারের কনসেপ্ট চলে আসছে। 4 থেকে 10। অ্যাডভাইজার কই তোমার? প্রতিদিন বলতে হবে, বই কোথায়? 5 থেকে 10। 11 থেকে 20। এ ও বি দুটি আধানযুক্ত বস্তু থেকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করায় এ এ এ হতে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হয়েছে। কোন উক্তিটি সত্য? এ থেকে বি এর দিক তড়িৎ গেছে, তোমাদের শিখাইছিলাম যে দিকে তড়িৎ যায় সেটা উচ্চ বিভব। এ থেকে বি এর দিকে তড়িৎ গেছে, তাহলে এ হচ্ছে উচ্চ বিভব, বি হচ্ছে কি নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভবে পজিটিভ চার্জ বেশি থাকে, আর নিম্ন বিভবে ইলেকট্রন বেশি থাকে। মনে আছে না? নাই? উচ্চ বিভবে কি বেশি থাকে? পজিটিভ চার্জ, আর নিম্ন বিভবে ইলেকট্রন বেশি থাকে। মনে আছে? পড়াইছিলাম কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে এর তুলনায় বিতে অধিক ইলেকট্রন বিদ্যমান। 18 থেকে 20। 20 থেকে 30। টপিক 2 আসো। 1 থেকে 10। নাল কলম দেন। 1 থেকে 10। কোন ক্লাস পড়াই? 10 থেকে 20। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। কুলম নিচের
তথ্যগুলো লক্ষ্য করো, লক্ষ্য করতে চাই। কুলম্ব আধানের একক, সত্য কথা। তারপরে তড়িৎ বীক্ষণ যন্ত্রের দণ্ডটি সোনার অ্যালুমিনিয়ামের তৈরি। সোনার অ্যালুমিনিয়াম কে আবার সোনার কাইটটা দাও, শুধু অ্যালুমিনিয়াম হবে। সোনার অ্যালুমিনিয়াম কি হবে? আরে আচ্ছা, তারপরে আসো 15 থেকে 20। বললাম না এখন আর জীবন যুদ্ধে যে এগিয়ে যায় তারে কি পিছানো যায়? বুঝছো নি? 20 থেকে 30 পড়ে আসছো নি? তোমার বই কো? বই তো আনস নাই, পড়ছস কি? দাদা বই কই? কেন? মন কই থাকে? মন মনেই থাকে, কার মনে? দাঁড়া দেখো এই কতক্ষণ মনে থাকে। করছো? এমসিকিউ সলভ করছো? সত্যি করে বলো, ওর মাথা ধরে বলো। শেষ। বসো। শেষ। বান্ধবী শেষ। বান্ধবী শেষ। এই জীবন রেখে আর লাভ নাই। এই জীবন রেখে আর লাভ নাই। কইছিলাম জানি। টপিক 1। আচ্ছা বলো তারপর। 3 বলছিল, সলভ করে দিও, ও বোধহয় একটু বলছে। আবিষ্ট পরিবাহ যে প্রান্তে আবেশী বস্তুর নিকটে থাকে সেই আদানের নাম কি? আবিষ্ট আদান। হয় নাই? দুইটাই দেওয়া আছে, বদ্ধ আদান, দুইটাই অ্যান্সার হবে। বদ্ধ আদানও হবে, আবিষ্ট আদানও হবে, একটু দিলেই হবে। হ্যাঁ, গুড। তারপরে আসো 17 গেল, 17-র পরে বলো। 18 নম্বরটা দেখো। 18 নম্বর কি বলছে? একটি আহিত বস্তুর কাছে এনে অন্য একটি অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে কি বলে? তড়িৎ আবেশ। গুড। তারপরে বলো 20 নম্বর আসো। 20 নম্বর আসো। দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে? পারবা না এটা? না পারার কি আছে? এটা না পারার কি আছে? হ্যাঁ, 21 থেকে 30। 30 থেকে 40। 21 থেকে 30। 27 28 পারছো? পড়িয়েছিলাম। 34-এর আগে বলো। এওবি স্পর্শ করে পূর্বের অবস্থানে নিয়ে আসলে কোনটি সঠিক হবে? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র শিখাই নাই, শিখাবো না। তড়িৎ ক্ষেত্র মানে প্রাবল্য আর কি। প্রাবল্য তো এখনো করি নাই, করবো আমরা। ফ্রি ছিল নি? ছিল না? সত্যি করে বলো। আল্লাহর কাছে বিশ্বাস দিলাম। আর কারো প্রবলেম? কেউ কিছু দাগানো ছিল, বলো। প্রবলেম নাই? গাবগাছ, বেটা গাবগাছ আসেনি? নিম গাছ একটা আছে, বলো। গাবগাছই সবাই না। কি চাই? তোমার সমস্যা তাহলে তুমি বলো। ও বললে সমাধান করবো, তুমি বললে করবো না, এরকম কিছু? হ্যাঁ, তো সমস্যা কি? সমাধান বললে তো আমি আরো খুশি। তোমরা তো বলো না, দেখতে বকা খাও। 5-এর আগে বলো। পেজ বলো। 4 5। বলো। আচ্ছা, গরু না ঘোড়া? ঘোড়া। ঘোড়া কি দিয়েছিলাম? আজ তো দেইনি বাবা। জি জি। এটা লাগবো না। তুমি কেই জানবা। 1/4 পাই এপসাইলন নট। এটাকে তোমরা যখন একটু বড় হবা, প্লিজ বোর্ডের দিক তাকাই। তোমরা যখন একটু বড় হবা তখন এই যে F = K Q1 Q2 বাই কত আর স্কোয়ার লিখি না? এই কে টাকে তখন একটা নতুন কনসেপ্টে শিখবা, এপসাইলন এরকম লাগবে আর কি।
শূন্য স্থানের জন্য এপসাইলন 0 দিয়ে লিখি। এই চিহ্নটার নাম কি? এপসাইলন। শূন্য আছে সেজন্য এপসাইলন নট বলি। কি বলি? কি বলি? এপসাইলন নট বলি। ঠিক আছে? এটাকে বলে শূন্য স্থানের ভেদনযোগ্যতা। এটার নাম কি? এটার নাম হচ্ছে শূন্য স্থানের ভেদনযোগ্যতা। এর একটা ভ্যালু আছে। ভ্যালুটা হচ্ছে 8.854 ইন্টু 10^11 10 ইনভার্স কত? 12। বোর্ডের দিক তাকাও, একটু বোর্ডের দিক তাকাও। 4 পাইয়ের কি কোনো একক হয়? কথা বলো, 4 পাইয়ের কি একক হয়? তাহলে কে এর একক যা, এপসাইলনের একক তাই, জাস্ট উল্টা। কে এর একক কি ছিল বলো? নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আর এটার একক হবে তাহলে কি বলো? কুলম্ব স্কোয়ার পার নিউটন পার কি মিটার স্কোয়ার। এই ভ্যালুটা এখানে বসাইবা। এই ভ্যালু এখানে কি করবা? বসাইবা। বসানোর পরে দেখবা আসবে 9 × 10⁻⁴ কত? 9। বুঝছো না? বুঝো না? এটা বড় ক্লাসের পড়া, তোমাদের দরকার নাই। তারপরেও যেহেতু এক ভদ্রলোক বলছে আমি একটু বুঝিয়ে দিলাম। তোমরা চাইলে একটু লিখে নিতে পারো। চিহ্নের নাম কি? এপসাইলন। আর শূন্যর জন্য নট বলি আর কি, এপসিলন অনেকে বলে। ঠিক লিখছো? এটা কোন খাতা, কার খাতা? ফিজিক্স খাতা নেই দেখে তো মনে হয় না। আচ্ছা নেও, সমস্যা নাই, কিন্তু ফিজিক্স খাতা হইলে হইলো। বাংলা খাতায় ফিজিক্স লিখে তুই না। না, না। ঠিক আছে, আই বিলিভ ইউ, আই ট্রাস্ট ইউ। তোর হইলো ভদ্র আছে। আমি বললাম তো বিশ্বাস করছি, আর কেমনে বলবো? তো বললাম আর কি তোমার মনে গেঁথে দেওয়ার জন্য। হ্যাঁ, স্যার আমাকে পছন্দ করে। হয়েছি? তুমি লিখছো? লিখবা? বাসায় গিয়ে লিখো, দাও। কোথাও হয়েছে? থাক, উঠা। থাইমা গেছি। মনটা চায় জুতাটা খুইলা খালি পায়ে হাঁটি। অনেকদিন ধরে খালি পায়ে হাঁটি না। একটা বলে সবুজ ঘাসের থেরাপি আছে। আগাবো? এগিয়ে গেলাম। কোথায় ছিলাম বলো? হুম, সিকিউতে কোনো ইস্যু নাই। সৃজনশীল 18-র গরু না ঘোড়া? আসো গরু। 18তে আসি। 18তে আসি। পেজ বলো। 24, 24, 24, 24, 24। আরে কই চলে যাইতেছি, এখনো পাই না। এই আহ, তাও তো কথা ঠিক। উদ্দীপকের কাজদণ্ড দ্বারা কোন গোলককে আহিত করা সম্ভব? বুঝো নাই মনে হয়। দেখো, এটা কাজদণ্ড কেমন চাস?
পজিটিভ চার্জ আমরা বলছিলাম আবেশ প্রক্রিয়ায় পজিটিভ চার্জ আনলে কেমন চার্জে চার্জিত হয়, নেগেটিভ চার্জে চার্জিত হয়। তার মানে এই দুইটার মধ্যে কোনটারে এই কাচদণ্ড দিয়ে চার্জিত করা সম্ভব, মানে কোনটা, মানে কি নেগেটিভ চার্জটা করা সম্ভব, মানে এটা করা সম্ভব, এটা বুঝাইছে। বুঝো না আমার কথা? আমাকে বলছে এই কাচদণ্ড দিয়া এই গোলক দুইটার মধ্যে কোনটারে চার্জিত করা সম্ভব, মানে কোনটার মধ্যে এই চার্জটা ব্যবহার করে আবেশ প্রক্রিয়া করা গেলে ওই চার্জে চার্জিত হবে। ধনাত্মক চার্জ দিয়ে আবেশ প্রক্রিয়া করলে কেমন চার্জ হয়, ঋণাত্মক। আর ঋণাত্মক চার্জ দিয়ে আবেশ প্রক্রিয়া করলে কেমন চার্জ হয়, ধনাত্মক। জানো না তোমরা, পড়ো নাই? হম। আচ্ছা বলতেছি, আমি তো শেষ করি নাই কথা, আমার তো আসলে কথা বলার সুযোগ দাও না তোমরা। কাচদণ্ড দ্বারা কোন গোলককে আহিত করা সম্ভব, আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল কাচদণ্ড দ্বারা কোন গোলককে আবেশ প্রক্রিয়ায় আহিত করা সম্ভব। তাহলে যদি আবেশ প্রক্রিয়া হইতো তাহলে কেমন চার্জ হইতো বলো? আবেশ প্রক্রিয়া হইলে খালি নেগেটিভটাই করা সম্ভব ছিল। আর যেহেতু কিছু বলে নাই, তাহলে তুমি আবেশ প্রক্রিয়াও করতে পারো, স্পর্শ প্রক্রিয়াও করতে পারো। আবেশ প্রক্রিয়া করলে কোন প্রসেস কোনটা হবে, মাইনাস। আর যদি এই চার্জটা, এটা নিরপেক্ষ বস্তু মনে করো, বি একটা নিরপেক্ষ বস্তু, তাহলে এই কাচদণ্ড নিয়ে এটাতে ধরলা, ফলে তার মধ্যে পজিটিভ চার্জ চলে যাবে না, গিয়া সে পজিটিভ চার্জও কি হইতে পারে, আহিত হইতে পারে। কথা বুঝছেন না বুঝেন? তাহলে যেহেতু কি হয়েছে, উদ্দীপকের কাচদণ্ড দ্বারা কোন গোলককে আহিত করা সম্ভব, কোন গোলক বলতে এটা মনে করো নিরপেক্ষ থাকবে, তখন একটা নেগেটিভ করবো আর একটা কি পজিটিভ করবো। যদি প্রশ্নের মধ্যে থাকতো আবেশ প্রক্রিয়ায় কোনটা সম্ভব, তাহলে আমরা বলতাম কি নেগেটিভ। কিন্তু এখানে কোন প্রক্রিয়া তো কিছু বলে নাই, বলছে আবেশ প্রক্রিয়া হইলে নেগেটিভ হবে, আর যদি স্পর্শ পদ্ধতি হয় তখন কি হবে, পজিটিভ হবে, কারণ কি পজিটিভ চার্জ আদান প্রদান হয়ে যাবে। বুঝছেন না এখনো বুঝেন নাই? আর কি বলেন, বলেন আর কি সমস্যা, হোমওয়ার্ক লিখেন। বই কই, হোমওয়ার্ক লিখেন। টপিক 3, 4, টপিক 3, 4 করবেন। 3, 4 এর এমসিকিউ করবেন, সিকিউ 37, 36, সিকিউ 37, 36। 17, 16, 15, 10, 7, 4, 3, 2, 1। অনেকগুলি আগে করছো, হ্যাঁ, সবগুলি থাকলো। যে কোনো প্রবলেম বলবা, আমরা আগামী ক্লাসে বলের অঙ্ক শুরু করব, কিউবের অঙ্ক, বলের অঙ্ক শুরু করব। ভালো থাকো, সুখে শান্তিতে থাকো। আসসালামু আলাইকুম।